বছরের শুরু থেকেই যদি এই নিয়মে চলা যায় বা এই নির্দিষ্ট কাজগুলো করা যায় তাহলেই কিন্তু এই বছর আপনারা চাইলেই লক্ষ লক্ষ টাকা জমাতে পারবেন। আর ঠিক একই নিয়মে যদি কয়েকটা বছর চলা যায় ৫ থেকে ১০ বছর তাহলে আপনার আর ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হবে না। খুব সহজেই আপনি অনেক বেশি টাকার মালিক হতে পারবেন, অনেক টাকা জমিয়ে ফেলতে পারবেন আর সেই টাকা আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করলে আপনারা এই ২০২৬ সালটা খুব ভালোভাবে কাটাতে পারবেন, সেই সঙ্গে অনেক বেশি সেভিংস করতে পারবেন, যেগুলো বিগত বছরে করতে পারেননি। অনেক বেশি খরচ থাকার কারণে অথবা ইনকাম কম থাকার কারণে আজ আমি আপনাদের সঙ্গে আমার গত ২ দিনের রান্নাবান্নার কিছু ভিডিও শেয়ার করব। সেই সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের ভিডিওর প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ১ সেকেন্ডও বাদ দেয়া যাবে না, তাহলেই অনেক বড় কিছু মিস করে ফেলবেন। এখন বর্তমানে ২০২৬ সাল শুরু হয়েছে আর অনেকেই বলে থাকেন এই সময়ে জিনিসপত্রের যেই দাম, এখন চাইলেও সেভিংস করা সম্ভব নয় বা টাকা জমানো সম্ভব নয়। কিন্তু আমি বলবো অবশ্যই সম্ভব, কিন্তু খরচের জায়গাগুলো একটু ঠিক করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই খরচগুলো নির্ধারণ করবেন বা কোন কোন খাতে খরচ করবেন আর কোন কোন খাতে খরচ করবেন না। প্রথমেই মাসের শুরুতে টাকা পাওয়ার সাথে সাথে একটা খরচের লিস্ট করে ফেলুন। এই মাসে আপনার কোথায় কত টাকা খরচ করতে হবে, বা বেসিক নিড যেগুলো থাকে মানুষের, যেগুলো একান্তই খরচ করতে হবে, বা যেমন ঘর ভাড়া থাকে, আমাদের গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, যাতায়াত খরচ থাকে, সেই সঙ্গে বাজারের খরচ, বাচ্চাদের লেখাপড়ার খরচ, এইসব জিনিস তো আমাদের করতেই হয় কম আর বেশি। সেগুলোকে আপনাদের একটা লিস্ট করতে হবে। যেখানে বাজেট বা খরচের কোনো হিসাব থাকে না সেখানে কিন্তু সেভিংস করাও সম্ভব না। এই মাস থেকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, অবশ্যই এই কাজটি প্রথমেই করে নিবেন। লিস্ট ছাড়া বা একটা হিসাব ছাড়া কোথাও ১ টাকাও খরচ করবেন না। প্রত্যেকটা টাকার হিসাব রাখতে হবে যে আপনি কত টাকা ইনকাম করছেন আর কত টাকা খরচ করছেন। এরপর যেই অপশনটা আমি বলবো এটা হচ্ছে, আমরা অনেকেই আছি বর্তমান যেহেতু ডিজিটাল যুগে আমরা বাস করছি, আর এখন অনলাইনে বা মোবাইলের মাধ্যমে সব কিছুই করা যায়। ফুড অর্ডার থেকে শুরু করে ড্রেস শপিং বা যে কোনো শপিং আমরা করতে পারি অনলাইনের মাধ্যমে। এর কারণেই আমরা দেখা যায় যে কোনো জিনিস পছন্দ হয়ে গেলে হুটহাট অর্ডার করে ফেলি, খাবারের জিনিস অর্ডার করে ফেলি অথবা শপিং করে ফেলি। তো এগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে, তা না হলে আমরা কখনোই সেভিংস করতে পারবো না বা টাকা জমাতে পারবো না। আমাদের অপ্রয়োজনীয় খরচ যেগুলো আছে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে। আমাদের শপিং করার দরকার যদি একান্তই হয় তখন আমরা শপিং করব। অপ্রয়োজনে কোনো একটা কিছু পছন্দ হয়ে গেল সেটাই কিনতে হবে, এই কাজগুলো কিন্তু করা যাবে না। এছাড়াও আমরা অনলাইনে খাবার অর্ডার করি অথবা বাহিরে গিয়ে কোনো দিন লাঞ্চ অথবা ডিনার করে থাকি মাঝে মধ্যে, অথবা দেখা যায় ফ্রাইডেতে এরকম করে থাকি বা ঘুরতে যাই। এগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। অবশ্যই আমাদের সবারই বিনোদনের প্রয়োজন আছে বা ঘোরাফেরা, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সেটা আমি কখনোই অস্বীকার করব না বা আপনাদের করতে না করব না, কিন্তু সেটা কিন্তু অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। আমরা চাইলেই কিন্তু কক্সবাজার, সাজেক বা বিভিন্ন দূরে যে পর্যটন কেন্দ্রগুলো আছে বা দূরে দূরে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতে আমরা চলে যেতে পারবো না। আমাদের ইনকামের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, বা আমরা যে সেভিংস করতে চাই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাইলে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে কাছাকাছি থেকে কোথাও ঘুরে আসতে পারি, যেখানে আমাদের খরচ খুবই কম হবে। আপনারা যারা চান আমরা একটু ঘুরতে যাব অথবা একটু বাহিরে খাবার দাবার খাবো, তাদেরকে বলবো বাহিরের খাবার একদমই অস্বাস্থ্যকর আর খরচও অনেক বেশি হয়ে যায়। আর আমরা যদি চাই বাহিরের খাবারের একদিনের যেই টাকাটা আমরা খরচ করি সেই টাকা দিয়ে বাসায় ৩ থেকে ৪ দিন আমরা রান্না করে বাজার করে খেতে পারবো। আর অবশ্যই আপনি চাইলে এগুলো করতে পারেন, কিন্তু সেগুলো ওকেশনালি, যেমন ঈদের সময় অথবা যখন ডিসেম্বরে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ
থাকে তখন কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করা যায়, কিন্তু খুব দূরে না গিয়ে আশেপাশে যেখানে খরচ অনেক কমে আপনি ঘুরে আসতে পারবেন বাচ্চাদের নিয়ে, সেই রকম জায়গাগুলো সিলেক্ট করবেন। তবে অনলাইনে শপিং করা, অনলাইনে খাবার অর্ডার করা বা বাহিরে খেতে যাওয়া, সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এগুলোকে কিন্তু অভ্যাসে পরিণত করলে চলবে না, বা কয়েকদিন পর পর বা প্রতি সপ্তাহে এরকম কিন্তু যাওয়া যাবে না। একটা ফিক্সড টাইম থাকতে হবে, বা একটা লক্ষ্য রাখতে হবে মেইনলি, যে আমি টাকা সেভ করব বা আমি এতদিন পরে ঘুরতে যাব, এই জায়গাটায় আমি ঘুরতে যাব, বা আমি এত টাকার মধ্যে ঘোরাফেরা বা বাহিরের খাবার দাবারের জন্য বাজেট রাখবো, এটা দিয়ে আমি এই কাজটা করব। এর বাহিরে আমি একটা টাকাও খরচ করব না। আমি আপনাদের একটু আগেই বললাম যে আমাদের কেনাকাটা করতে হবে, শপিং করতে হবে ঘরের জন্য, বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য, কিন্তু সেটা অবশ্যই আমাদের প্রয়োজনের জন্য। আমাদের যেই জিনিসটা আছে, কিন্তু একটা জিনিস দেখে পছন্দ হয়ে গিয়েছে, ওই জিনিসটা আমার এখন বর্তমানে দরকার নেই, কিন্তু সেই জিনিসটা কেনা যাবে না, কিন্তু আমার যখন জিনিসটা দরকার হবে তখন অবশ্যই আমি কিনবো। আমরা যখন চিন্তা করি আমার একটা জিনিস লাগবে বা আমি একটা জিনিস কিনবো, আমার একটা জিনিস প্রয়োজন আছে, সেটা যে কোনো কিছুই হোক না কেন, আমরা কিন্তু হুট করে কিনে ফেলি, কিন্তু এই কাজটা না করে আমাদের যখন যেই জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করব, এই জিনিসটা কোথায় কম দামে কিনতে পাওয়া যাবে, কোয়ালিটি ভালো হবে, অথবা কোথায় এই জিনিসটা অফারে পাওয়া যাচ্ছে বা কোথায় অফার চলছে। অনেক সময় দেখবেন অনেক জায়গায় অনেক কিছুর ছাড় থাকে, ডিসকাউন্ট থাকে, চেষ্টা করবেন সেই সব জিনিস কেনার জন্য, তাহলে অনেক টাকা সেভিংস করা যায়। অনেকেই আছেন যারা সেভিংস করেন টুকটাক, কিন্তু সেই সেভিংসটা ধরে রাখতে পারেন না, কারণ সেভিংসটা আসলে প্রপারলি করা হয় না। যেমন আমরা টাকা হাতে রাখি বা ঘরে রাখি, আর যখন একটা সমস্যা হয় বা যে কোনো একটা প্রয়োজন আসে, তখন কিন্তু আমরা সেই টাকাটা বের করে খরচ করে ফেলি, যার কারণে এটা দীর্ঘমেয়াদী সেভিংস হয় না। তাই যেই টাকাটা আপনি জমাবেন বা জমাতে চান, সেই টাকাটা অবশ্যই আলাদা করে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট বা এমন কোনো জায়গায় রাখতে হবে, বা এমন কোনো জায়গায় এই টাকাটাকে ইনভেস্ট করতে হবে যেখানে আপনার এই টাকাটা সেফ থাকবে, এবং এই টাকাটা আপনি চাইলেও হুট করে খরচ করে ফেলতে পারবেন না। আর তাছাড়া অবশ্যই একটা মাটির ব্যাংক ঘরে রাখবেন। প্রতিদিনই কিছু না কিছু খুচরো পয়সা অথবা নোট ওই ব্যাংকের মধ্যে ফেলবেন। প্রতিদিনের খরচের পরে যেই টাকাটা খুচরো আপনার কাছে থাকবে, হতে পারে 10 টাকা, 5 টাকা, 20 টাকা বা 50 টাকা, 100 টাকা, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কত টাকা রাখতে চাচ্ছেন বা কত টাকা রাখলে আপনার সংসারটা খুব ভালোভাবে চলবে এবং আপনার সেভিংসটাও হবে। তো সেভাবেই আপনি রাখবেন। প্রতিদিন এইরকম টুকটাক অল্প স্বল্প টাকা যদি রাখা যায়, তাহলে 1 বছর পর যদি সেই ব্যাংকটা ভাঙা যায়, তাহলে কিন্তু অনেকগুলো টাকা পাওয়া যায়। মোটা অঙ্কের একটা টাকা পাবেন, আর সেই টাকাটা দিয়ে আপনি আপনার বড় ধরনের অনেক কাজ করতে পারবেন বা অনেক কাজে খরচ করতে পারবেন, অথবা এই টাকাটা ফিক্সড হিসেবে ব্যাংকে রেখে দিতে পারবেন সঞ্চয়পত্র অথবা এফডিআর করে। অনেকেই জানেন না আমাদের ইনকাম এবং খরচের একটা নিয়ম আছে। অনেকেই ভাবে আগে টাকাটা আমাদের যেই খাতে খরচ আছে সেই খরচগুলো করার পরে যেই টাকাটা বাঁচবে বা বাঁচাতে পারবো, সেই টাকাটা আমরা সেভিংস করব, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। অনেকেই জানেন না প্রথমে আপনার ইনকামের যেই টাকাটা আসবে সেই টাকাটা থেকে আপনার আগে কিছু একটা সেভিংস করতে হবে। আপনার একটা অ্যামাউন্ট থাকতে হবে যে প্রতি মাসে আমি এই টাকাটা সেভিংস করব। সেই টাকাটা আগে সেভিংস করার পর যেই টাকাটা থাকবে সেই টাকা দিয়েই কিন্তু আপনার পুরো মাসটা চলতে হবে। এটাই কিন্তু আসল নিয়ম, বা এভাবে চললেই কিন্তু আপনি খুব ভালো পরিমাণে টাকা সেভিংস করতে পারবেন। পরিশেষে বলবো, অসম্ভব বলে কিছু নেই, মানুষ চাইলে সব কিছুই পারে। শুধুমাত্র আমাদের অভ্যেসটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে, আর আমরা মানুষ চাইলে সব কিছুই পারি। 2026 সালে টাকা জমানোর জন্য আমাদের মাত্র 3টি জিনিস প্রয়োজন: 1 ধারাবাহিকতা, 2 নিয়ন্ত্রণ,
3 পরিকল্পনা। এই 3টি বিষয়ই আজকে খুব ভালোভাবে আপনাদের মাঝে আমি একদম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই টাকা সেভিংস করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। সেই সঙ্গে আমার ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এমন আরও বাংলা ফিন্যান্স টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।